বাংলার শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের লাস্ট ক্লাস আছে দ্বিতীয় অধ্যায়ের, যেটা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা নিয়ে আমরা বিগত দিন ধরে আলোচনা করে আসছি। তো আজকে আমাদের যে বিষয় থাকবে সেটা হচ্ছে 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র দেখব, বিতর্ক ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। তো এগুলো রয়েছে আমাদের বিতর্ক, পক্ষে ও বিপক্ষে অভিমত গুলো। তারপরে আমরা দেখব বাংলা নবজাগরণের সীমাবদ্ধতা। তারপরে আমরা দেখব ইতালির রেনেসাঁ বনাম বাংলার নবজাগরণটা। তারপরে আমরা দেখে নিব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কালপঞ্জিকটা। তাহলে চলো শুরু করছি। তো বাংলার নবজাগরণে যে আমাদের যে বাংলাতে নবজাগরণ এসেছিল রেনেসা, তো সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক অনেক চলেছিল। তো বিতর্কের পক্ষে কিছু যে লোক আছে যারা কি করেছিল, যারা ঐতিহাসিককার ছিল তারা কি করেছিল, সাপোর্ট করেছিল, এবং কিছু লোক আছে যারা তাদের বিপক্ষে ছিল। তো সেই মতগুলো আমরা দেখে নিব। এবার তো তোমরা নিজেই ভাবো যে পক্ষে যারা থাকবে তারা কারা হবে। এখানে পক্ষে যারা থাকবে তারা কে হতে পারে বলো তো দেখি। তো এখানে যদি পক্ষে থাকে তাহলে পক্ষে থাকবে ভারতীয়রা, ঠিক আছে। আর বিপক্ষে কারা হতে পারে, ব্রিটিশরা। তো এখানে অনেক ব্রিটিশদের নাম আছে, যেরকম জে.এইচ. ব্রুমফিল্ড, ডক্টর অনিল শীল, ডেভিড কক। এরা কি ছিল, এরা যে নবজাগরণের কথা বলা হয়েছে এর বিতর্কে নিয়ে তিনি কি ছিলেন, বিপক্ষে ছিলেন। তা আমরা আগে পক্ষটা দেখে নিচ্ছি, যে বাস্তবে রেনেসাঁ হিসেবে কারা সমর্থন করেছিলেন। তো স্যার যদুনাথের সরকার ছিলেন 1948 খ্রিস্টাব্দে। তিনি কনস্টান্টিনোপলের পতনের পর ইউরোপে যে রেনেসাঁ হয়েছিল, বাংলা নবজাগরণ ছিল ততোধিক ব্যাপক, গভীর ও বৈপ্লবিক। তো এখানে যে 19 শতকের বাংলার যে সমাজের বিভিন্ন রকমের কি রয়েছিল, বিভিন্ন রকমের কুসংস্কার ছিল, অন্যায় ও পুরনো প্রথার বিরুদ্ধে শিক্ষিত মানুষের মধ্যে যে চিন্তা ও পরিবর্তনের চেষ্টা শুরু হয়েছিল, সেটাকেই বিভিন্ন ক্ষেত্রে সামাজিক আন্দোলন আমরা বলতে পারি। তো এই যে সামাজিক আন্দোলনগুলো যখন সম্পন্ন হয়েছিল তখন কি এসেছিল, তখন মানুষের মধ্যে কি হলো, চিন্তার যে বিকাশ হলো, ঠিক আছে। তাদের যে চেতন বা মানসিক ভাবে তারা কি করতে পারলো, যুক্তি সহ বুঝতে পারলো। তখন কি হয়ে যায়, প্রত্যেক মানুষের মধ্যে দেখো আগে কি ছিল, আগে সব মানুষরা কি ছিল, মানুষের মধ্যে, মানুষ তো একটু অন্ধকার যুগে ছিল। আমরা যদি মধ্যযুগের কথা বলি, মধ্যযুগে তোমার মধ্যযুগে মানুষরা কি ছিল, অন্ধকারময় যুগ ছিল সেই সময়ে। তারপরে কুসংস্কার, দুনিয়ার তো কুসংস্কার ছিল। তারপরে যে ধার্মিকের যে ধর্ম যে ছিল, ধর্ম সবচেয়ে কি ছিল, টিকে ছিল। মানে ধর্মের সাপেক্ষেই সবকিছু কিন্তু করা হচ্ছিল। কাউকে যদি মানে কাউকে সাজা দেওয়া হবে সেটাও কি ছিল, ধার্মিক সাপেক্ষেই ছিল। কিন্তু এখনকার আমাদের, আমরা কি, আমরা ধর্মকে উপরে রেখেছি। আমাদের এখন কি আছে, আমাদের দেশের সংবিধান হিসেবে দেশ চলছে। তো সেই যখন যখন একটা কানুন চলে আসবে আমাদের দেশে, তারপরে যে তুমি যে কাউকে যেরকম যখন রাজা মহারাজাদের সময় কি হচ্ছিল, রাজা মহারাজাদের সময় রাজার উপরে পুরো ডিপেন্ড করতো, সে কাকে কি শাস্তি দিবে না দিবে, সেটা তার উপরে পুরো ডিপেন্ড করতো। কিন্তু যখন দেশটা আমাদের আজাদ হয়ে গেল, সেক্ষেত্রে কি হয়ে গেল, সেই ক্ষেত্রে জুডিশিয়ারি সিস্টেম চলে আসলো, ঠিক আছে। জুডিশিয়ারি সিস্টেম যেখানে কি করতো, ন্যায় করা হতো, ঠিক আছে। তো ন্যায়ের ক্ষেত্রে যেরকম হয়ে গেলো, আমাদের দেশে সুপ্রিম কোর্ট রয়েছে, ঠিক আছে, হাইকোর্ট রয়েছে, তারপরে ডিস্ট্রিক্ট কোর্টও রয়েছে। তো আগে আমরা কোথায় আবেদন করি, তো ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করি। তারপরে এখান থেকে কেস যদি মানামানি না হয় তাহলে হাইকোর্টে যায়, হাইকোর্টে থেকে যদি মানামানি না হয় তো কোথায় যাবে, কেসটা তোমার সুপ্রিম কোর্টে। এখান থেকেই কি হবে, তোমার মানতেই হবে, এখানকার রায় যেটা আসবে সেটা তোমাকে মানতেই হবে। তো এরকমের সিস্টেম এখন আমরা মানে এই যুগে আমরা বসবাস করি, মডার্ন যুগে এটাকে আমরা বলি। তো যখন অন্ধকারময় যুগ ছিল সেই সময় মানুষরা অনেক কুসংস্কারের মধ্যে কি ছিল, মানে আবদ্ধ ছিল। তো যখন আমাদের দেশের মধ্যে যে বাংলার কথা বলা হচ্ছে, যে বাংলাতে যখন রেনেসাঁস ছিল, তো সেই সমর্থনে কিছু লোক ছিলেন, যার মধ্যে স্যার যদুনাথ সরকার ছিলেন। তিনি বলেছিলেন যে না, বাংলাতে নবজাগরণ এসেছিল, কারণ কি ছিল, যে বাংলার যে লোকরা ছিল তারা কি করেছিল, তাদের যে মানে যে থিঙ্কিং ছিল, তাদের যে চিন্তাধারাগুলো ছিল তাদের মধ্যে কি হয়েছিল, পরিবর্তন এসেছিল।
তো মানুষদের যদি চিন্তাধারাতে পরিবর্তন আসে বা তারা কোনো জিনিসকে লজিক্যালি লজিক্যালি যদি ভাবতে শুরু করে তাহলে কি বলতে পারবো যে অবশ্যই সেই সময় কি এসেছিল, রেনেসাঁ ছিল। রেনেসাঁ বলতে একটা কি আছে, রেনেসাঁ বলতে আমরা নবজাগরণকে বলি। ঠিক আছে। তো অধ্যাপক সুশোভন সরকারও বলেছিলেন যে 19 শতকের এই বৌদ্ধিক আন্দোলনকে প্রকৃত রেনেসাঁ বলেই অভিহিত করেছেন। তিনিও কি বলেছেন, এর মানে সাপোর্টাই ছিলেন যে আমাদের যে 19 শতকের সময় যে মানে নবজাগরণটা এসেছিল সেটা সত্যিকারেই রেনেসাঁ ছিল, মানে প্রকৃত তার প্রকৃতটা কি ছিল, রেনেসাঁই ছিল। কিন্তু এরা যে তথাকথিত অতিকথা হিসেবে সমালোচনা কিছু লোক করেছেন যারা মানে বিপক্ষে ছিলেন, তাদেরও মতটা দেখে নিচ্ছি। যার মধ্যে ছিলেন বিনয় ঘোষ, অশোক মিত্র, অরবিন্দ পোদ্দার, ডক্টর বরুণ দে, ডক্টর অশোক সেন ও ডক্টর সমিত সরকার। এরা কি বলছেন, এদের মতে বলছেন যে বাংলার নবজাগরণ সার্বিক ছিল না। সার্বিক বলতে এখানে কি বলছে, সার্বভৌমিক ছিল না। ঠিক আছে, এটা কি ছিল না, ইউনিভার্সাল ছিল না। ইউনিভার্সাল কেন ছিল না, কারণ এখানে উচ্চবিত্ত উচ্চবিত্ত লোকরা এখানে কি করেছিল, যোগদান দিয়েছিল। না তো এর মধ্যে নিম্নবিত্ত লোক ছিল, না এর মধ্যে মধ্যবিত্ত লোকরা ছিল, না এখানে কৃষক ছিল, না এখানে ছোট জমিদাররা ছিল, না এখানে তোমার গিয়ে ছাত্ররা ছিল, না এখানে মহিলাদের সমর্থন ছিল, না এখানে শ্রমিক ছিল। তো এই জন্যই তিনি কি বলেছেন যে এটা যে বাংলার নবজাগরণটা ছিল, এটা কি ছিল, এটা সার্বিক ছিল না। তাই এটি একটি কি আছে, অতি কথা মানে প্রাচীন কথা বলে এটাকে মিথ তিনি বলেছেন। এইভাবে যে এই যে ব্রুমফিল্ডও বলেছেন যে এটি ব্রিটিশ সৃষ্ট, মানে ব্রিটিশের দ্বারা সৃষ্টি করা যে ভদ্রলোক ছিল। এক তো আমাদের দেশের লোকগুলো কিরকম ছিল, অসভ্য ছিল। আমাদের আমি বলছি না এটা, এটা ইংরেজদের অনুসারে। ঠিক আছে। তো আমাদের দেশের লোকরা কি ছিল, অসভ্য ছিল। তাই ওরা কি করতে এসেছিল, আমাদের দেশের লোকগুলোকে কি করেছিল, সভ্য করতে এসেছিল। তো সভ্য কিভাবে করছিল, তো আমাদের উপরে শাসন করে লোকগুলোকে সভ্য বানাচ্ছিল। এবার কি বলছে যে ব্রিটিশ সৃষ্ট ভদ্রলোক, মানে যে ব্রিটিশের দ্বারা যে লোকগুলোকে সভ্য বানানো হয়েছিল, সেই ভদ্রলোকের যে শ্রেণী তৈরি হয়েছে একটা, সেই শ্রেণী ব্যক্তি স্বার্থ রক্ষার আন্দোলন বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, যে তাদের যে যেটা স্বার্থ ছিল তাদের ক্ষেত্রে মানে রক্ষা করা হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে। বুঝতে পারছো কি লেভেলের কথাটা বলছে। তারপরে ডক্টর অনিল শীল বলছেন যে এই জাগরণকে মুষ্টিমেয় বা উচ্চবিত্তের অভিজাত, যেটা ইলাইট বর্গ ছিল, এই যে মানে এটা ছিল তোমার আন্দোলনটা ছিল, এটা উচ্চবিত্ত লোকের মধ্যেই থেকে গেছে। না তো এটা মধ্যবিত্ত লোকের কাছে এসেছে, না তো নিম্ন বর্গের লোকের কাছে এসেছিল। অত দূরেই মানে যে অভিজাত বর্গ ছিল সেখান পর্যন্ত এই জিনিসটা সীমিত ছিল। তারপরে ডেভিড কোক বলছেন যে রাজা রামমোহন রায়, ইনি তো সরাসরি রামমোহন রায় ও ডিরেজিয়াকে কি বলছেন যে এদের দ্বারা আমাদের বাংলাতে নবজাগরণ আসেনি, বরং এসছে কিভাবে, যে আমাদের দেশের মধ্যে যে ফোর্ট উইলিয়াম কলেজের মানে যে কলেজের যে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, মানে যে কলেজটা তৈরি করেছিলেন, সেই কলেজে পড়াশোনা করে এখানে কি এসে। ঠিক আছে, এটা কোথাও ঠিক আছে যে কলেজে পড়াশোনা করে মানুষের মধ্যে চিন্তাশীল পরিবর্তন হলো, কিন্তু শুধু ফোর্ট উইলিয়াম কলেজকে বললে তো হবে না। রামমোহন রায়ের এখানে মানে প্রচুর পরিমাণে কি রয়েছে, যোগদান রয়েছে। ডিরোজিও ছিলেন। ইয়াং জেনারেশন গুলোকে ইনি কি করতেন, ইয়াং জেনারেশনকে ইনি রাস্তা দেখাতেন। এবং তাদের আমরা যখন ক্লাসটা করছিলাম রামমোহন রায় ও ডিরোজিওর ব্যাপারে, সেখানে আমরা পড়েছিলাম যে কিভাবে ইয়ং জেনারেশনদেরকে কি করানো হতো, রাস্তা দেখানো হতো। তো এখানে ডেভিড কোপ শুধুমাত্র নিজেদের মানে বাড়িয়ে চাড়িয়ে কথাটা বলার চেষ্টা করেছেন। বাংলা নবজাগরণের সীমাবদ্ধতা, এবার যে বাংলাতে নবজাগরণ এসেছিল তার মধ্যে সীমাবদ্ধতা কি কি ছিল, তো উচ্চবিত্ত কেন্দ্রিকতা। উচ্চবিত্ত লেভেল পর্যন্ত কি ছিল, উচ্চবিত্ত লেভেল পর্যন্ত এটা মানে সীমিত ছিল। না তো এখানে তো আমার গিয়ে যে মধ্যবিত্ত লোকেদের এখানে না তো কোনো রকম ভাবে যোগ দেওয়া হয়েছিল, আর না তো মানে নিম্নবর্গের লোকরা, আর না শ্রমিক, মুসলিম, হিন্দু, যে যারা হিন্দুদের মধ্যেও যারা নিম্নবর্গের হিন্দুরা ছিল তারাও কিন্তু এখানে যোগদান দিতে পেরেছিল না। তো মুসলিম সমাজের দূরত্ব ছিল, এগুলো থেকে তারাও বঞ্চিত ছিল। তারপরে বলছে যে উপনিবেশিক নির্ভরতা ছিল, যে নবজাগরণের নেতারা যারা ছিল, ব্রিটিশ শাসনের প্রতি যারা আস্থা রেখেছিল, তারা বিশ্বাস করতেন যে ইংরেজ শাসনই আমাদের ভারতে কি 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 নিয়ে আসবে, আধুনিকীকরণ ঘটাবে। তো আমাদের দেশের মধ্যে যারা মানে ব্রিটিশ, ধরো এখানে ব্রিটিশরা শাসন করছে, এই ব্রিটিশরা শাসন করছে। এবার ব্রিটিশরা যাকে সভ্য বলেছিল,
ঠিক আছে, যাদেরকে ভদ্রলোক বলেছিল, সেই ভদ্রলোকরা কি ভাবতো যে এখানে আধুনিকীকরণটা ঘটাবে। এর ঝাঁসাতে গান্ধীজিও এসেছিল। ঠিক আছে, গান্ধীজিও এদের ঝাঁসাতে এসেছিল, কিন্তু 1919-এর এদের যে রূপ দেখলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে, সেখান থেকে যে এই গান্ধীজির মনটা কিন্তু বদলে গেছিল, যে এরা আমাদের উপরে শাসন করতে আসেনি, আমাদের উপরে অন্যায় অত্যাচার করতে এসেছিল। তারপরে এখানে গণসংযোগের ও ভাবছিল কৃষক, শ্রমিক ও গ্রামীণ বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে এই আন্দোলনের কোনো বাস্তব যোগসূত্রই ছিল না। এই জন্য ওখানে বলা হয়েছিল যে, কি বলেছিলেন, এখানে বলেছিলেন যে এটা স্বাভাবিক ছিল না। তারপরে আহ তো বাংলা নবজাগরণের এগুলো সীমাবদ্ধ রয়েছে। তারপরে আমরা দেখে নিচ্ছি ইটালির রেনেসা। ইটালিতে কিভাবে নবজাগরণ এসেছিল এবং বাংলার নবজাগরণ, এই দুটোর মধ্যে কি করবো, আমরা কম্পেয়ার করব। তো ইটালির যে একটা যেরকম সাদৃশ্যতা আগে দেখে নাও, যে মধ্যযুগীয় অন্ধবিশ্বাস, মধ্যযুগে কি ছিল, প্রচুর পরিমাণে অন্ধবিশ্বাস ছিল, কুসংস্কার ছিল, ও জোরটা দূর করে যুক্তিবাদের প্রতিষ্ঠা হয়েছিল। প্রাচীন ঐতিহ্যের পুনর্জীবন, যেরকম আমাদের প্রাচীন ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে কি করা হলো, পুনর্জীবন করা হলো। যেরকম এই ইতালিকে গ্রিক ল্যাটিন সাহিত্য এবং বাংলার মধ্যে কি হলো, সংস্কৃত, তারপরে ফার্সি ও ইংরেজি সাহিত্যের চর্চাগুলো মানে শুরু করলো। বৈশাখের মধ্যে দেখে নিচ্ছি অমলেশ ত্রিপাঠী ও ঋষি অরবিন্দ এর মতে। তো ইনি কি বলেছেন, যে রাজনৈতিক পরিবেশে যেখানে ইটলির ফ্লোরেন্স একটা শহর আছে, সেটা কি ছিল, স্বাধীন রাষ্ট্র ছিল। কিন্তু বাংলার মধ্যে যে কলকাতা ছিল, সেটা কি ছিল, ব্রিটিশদের পরাধীন ও ঔপনিবেশিক কেন্দ্র ছিল। তো এটা দেখে নিলাম আমরা পলিটিক্যাল এনভায়রনমেন্টটা। তারপরে আমরা দেখছি পৃষ্ঠপোষক, ইতালির নবজাগরণ এসেছিল কাদের জন্য, ধনী বণিকদের ক্ষেত্রে ও ব্যাংকারদের ক্ষেত্রে। কিন্তু বাংলায় নবজাগরণে এসেছিল ব্রিটিশদের সহযোগী বেনিয়ান, মুৎসুদ্দি ও মধ্যস্বত্বভোগী জমিদারদের দ্বারা। এখানে জমিদারদের দ্বারা বাংলাতে নবজাগরণ এসেছিল। এবার স্বকীয়তাতে যদি আমরা দেখি, তো ঋষি অরবিন্দ মনে করতেন যে পরাধীন দেশে ইউরোপীয় কাঠামোর প্রকৃত রেনেসাঁ সম্ভব নয়। ঠিক আছে, যে পরাধীন দেশগুলো যেগুলো ছিল ইউরোপের মধ্যে, সেগুলো প্রকৃতির মানে সেগুলোর যে প্রকৃতি ছিল, সেগুলো কোনোভাবেই রেনেসাঁ সম্ভব ছিল না, মানে নবজাগরণ সেক্ষেত্রে নবজাগরণ ছিল না। এবার আমরা কিছু সংক্ষিপ্ত পরিভাষা দেখে নিচ্ছি, যেটাকে আমরা নবজাগরণ, আসলে নবজাগরণ আমরা বলি কাকে। তো কোনো মানুষের মধ্যে কোনো মানুষ আছে, ধরে নাও এটা একটা মানুষ আছে, ঠিক আছে, এ মানুষ আছে, এ মানুষ এক সময় যে মধ্যযুগে ছিল। ঠিক আছে, মধ্যযুগের সময় এ মানুষদের মধ্যে কি ছিল, মানুষদের মস্তিষ্কে কিছু ছিল না। সে সময় তারা কি, মানে এখনো ভুলভাল বকবে, তোমাদের যে আহ দিদারা আছে বা দাদুরা আছে, ওদের সাথে কথা বলবা, এখনো ওরা অনেক ভুলভাল কথা বলবে। তো ওদের মধ্যে কি রয়েছে, এখনো কুসংস্কার রয়েছে। ঠিক আছে, তো এটা একটা ছেলে আছে, ধরে নাও এটা একটা ছেলে আছে রয়। তো রয় নামের ছেলে আছে, তো রয় নামের ছেলে কি ছিল, অন্ধকারময় যুগ ছিল এর। ঠিক আছে, এর মধ্যে কোনো চেতনা ছিল না। এর মধ্যে একে যা বলা হতো সে মানে সে নিজের দিমাগটা লাগাতো না, বা নিজের মস্তিষ্কটা লাগাতো না। তো এটা হয়ে গেল মধ্যযুগের রয়। আর একটা এখনকার রয় হয়ে গেল। ঠিক আছে, এখনকার যেটা রয় আছে, সেটা কি আছে, একদম স্মার্ট ছেলে আছে। সে, তাকে কোনো কিছু বললে কি করছে, সে ওই জিনিসটাকে নিজের থিঙ্কিং লাগাচ্ছে। ঠিক আছে, সেই বিষয়ে তিনি কি করছেন, চিন্তা করছেন। তারপরে সেই নিয়ে সে কি করছে, নিজের চেতনা রয়েছে এবং মানসিকতায় যুক্তিভিত্তিক, এই জিনিসটা করলে ভালো হবে না খারাপ হবে, এই জিনিসটা কি করতে পারছে ও, যুক্তি, মানে যুক্তি করতে পারছে জিনিসটা। তারপরে সতীদাহ প্রথা, হিন্দু সমাজে স্বামীর মৃত্যুর পর জীবন্ত বিধবাকে স্ত্রীকে, এগুলো কি ছিল, এগুলো ছিল মধ্যযুগীয় অন্ধবিশ্বাস গুলো। প্রাচ্যবাদী, তো প্রাচ্য অর্থাৎ হচ্ছে এশীয় ভাষা, যার মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির সমর্থক গবেষণ বা পণ্ডিতরা ছিল। বহুদেববাদ, একাধিক দেব দেবীর অস্তিত্ব ও পূজায় বিশ্বাস করাকেই আমরা কি বলি, তো বহুদেববাদ। এগুলো কিছু মানে পরিভাষা ছিল। যখন তোমরা আহ উত্তরগুলো লিখবা, তো নবজাগরণ বলতে কি বোঝায়, তো নবজাগরণের এই লাইনটা লিখে দিলে তোমাদের মানে পটভূমি বা পরিচয়ে আহ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কালপঞ্জি গুলো। এখানকার মধ্যে এশিয়াটিক সোসাইটি স্থাপন, এটা ইম্পর্টেন্ট রয়েছে। হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা, সতীদাহ প্রথা, তারপরে এখানে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশটা, উডের ডিসপেচ, এখান থেকে তো কোয়েশ্চেন আসছে। উডের ডিসপেচ এটা এডুকেশন নিয়েছিল, শিক্ষা নিয়ে, মনে রাখবা।
ওরে ডিসপ্যাচটা কি নিয়েছিল শিক্ষা নিয়ে তো 1854 খ্রিস্টাব্দে। তারপরে বিধবা বিবাহ পরিবর্তন আইন পাস হয়েছিল 1856 খ্রিস্টাব্দে, এটাও ইম্পর্টেন্ট আছে। তো মোটামুটি এখানকার তোমরা কি করবা, তোমরা সবগুলো সালগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আর যদি কেউ পারো কোনো স্টুডেন্ট, তাহলে তোমরা ট্রিক বানিয়ে এটাকে কিভাবে মনে রেখেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে মানে শেয়ার করবা, যাতে অন্যান্য বাচ্চারাও কি করতে পারে, সেটা দেখে তারাও মানে নিজের উদ্ধার করতে পারে এবং ভালো মার্কস নিয়ে আসতে পারে। দেখো, সবাই মিলেমিশে যদি কাজ করবে তাহলে কি করতে পারবে, অনেক আগে যেতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের লেকচারটা এইটুকুই ছিল। আর লেকচারটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে জানিও। আর তোমরা যদি তোমাদের যদি কোনো সাজেশন রয়েছে বা তোমরা যদি কোনো সাজেশন দিতে চাও যে ভিডিওটা নিয়ে, যে কিভাবে তোমরা কোনো জিনিসের যদি চেঞ্জেস নিয়ে আসতে মানে চাইছো বা কোনো জিনিস এড করতে চাইছো, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই রকম করেই তোমাদের ভিডিও নিয়ে আসবো। তো থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।